সবার ভালো হোক আর সবাই ভালো থাকুক একদম। এবং আমরা প্রত্যেকটা দিন যেন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের সৌন্দর্যায়ন শুধুমাত্র যেন বাইরে ঝাঁ চকচকে টানটান স্কিন বা একমাথা সুন্দর ভালো হেয়ার এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের মনটাও যেন সুন্দর হয়। ঈশ্বরের কাছে আমরা এটুকু চেয়ে নেব। আর সুস্বাস্থ্য এবং একটা সুন্দর মনন অর্থাৎ মন এ দুটো সংমিশ্রণে হয়ে উঠুক একটা সম্পূর্ণ ব্যক্তিত্ব। চলুন চলে আসি আজকে সরাসরি ফোন-ইন প্রোগ্রাম লাইভে। আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি আয়ুর্বেদিক সাহায্য ডক্টর দেবব্রত সেন আলোচনা তো করবই, আর আমার কমিটমেন্ট আছে বাংলার অলিতে গলিতে পৌঁছে যাওয়া, আপনার পাড়ায় পাড়ায় পৌঁছে যাওয়া। এবং জাস্ট আগামীকালই অ্যানাউন্সমেন্ট হবে এক্সপার্ট টিমের পক্ষ থেকে ঠিক কবে কোথায় আপনারা আমাকে সরাসরি পেয়ে যাচ্ছেন। আর স্বাধীনতার মাসে স্বাধীনতার বন্ধু এই একটা ঘোষণা আমাকে করতে বলেছেন। স্বাধীনতার বন্ধু আপনারা, স্বাধীনতার মাসের উদযাপন হবে আপনাদের বন্ধুদের সাথেই। আর এই পবিত্র মাসে আপনাদেরকে জানাবো যে এক্সপার্ট টিম থেকে আমাকে জানিয়েছেন যে পরম্পরা আয়ুর্বেদের ওয়েবসাইট অর্থাৎ পরম্পরা.online এবং খোদ এক্সপার্ট টিমেও থাকছে কিন্তু বিভিন্ন আইটেমের উপর আপনারা যারা সারাটা বছর অপেক্ষা করে থাকেন খুব সীমিত সময়ের জন্য একটা দারুণ ডিসকাউন্ট মেলা অনেক আইটেমের ওপর থাকছে। হ্যাঁ, মেডিসিনের ওপর এক্সপেক্ট করবেন না, তবে স্কিন হেয়ার আইটেমগুলোর ওপর কিন্তু থাকছে। আপনারা অবশ্যই কিন্তু এই ঐতিহাসিক ডিসকাউন্ট মেলা যারা অপেক্ষা করে থাকেন যে পুজোর আগে যদি পরম্পরা এই আইটেমগুলো কালেক্ট করে ফেলতে পারি তাদের জন্য এটা করা হয়েছে। আপনারা কিন্তু চটজলদি খুব সীমিত সময়ের জন্য বা কিছু ঘন্টার জন্য দেওয়া হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এক্সপার্ট টিমে অথবা সরাসরি লগ ইন করে দিন পরম্পরা.online ওয়েবসাইটে আর কালেক্ট করে দিন আপনার পছন্দের আইটেমগুলো। চলে আসি মানে আসানসোল এবং বর্ধমানের বন্ধুরা যোগাযোগ করে নেবেন চেম্বারের জন্য। আর আগামী 31 আগস্ট আগরতলায় চেম্বার রয়েছে। একদম, ওটা তো একদিনেরই চেম্বার এবং সুতরাং নির্দিষ্ট কিছু মানুষ দেখাতে পারবে। আগরতলা চেম্বারটা অলরেডি আমরা আগরতলায় বা বর্ধমানে আমার চেম্বারের ডেটটা চেঞ্জ হচ্ছে এই কারণে আমার সেমিনার পড়ে গেছিলো, প্লাস স্বাস্থ্য সম্মানের একটা ফেলিসিটেশন ছিল এবং যেহেতু সাডেন সেমিনার পড়ে যায় চেম্বারের ডেটটা, সেক্ষেত্রে আমার পেছোতে আর কিছু করার নেই। কিন্তু আগরতলার মানুষদের কাছে মানুষদের প্রচণ্ড রকম আমি একটা অনুরোধ ছিল আমি যাওয়ার জন্য। আমি তার জন্য বলেছিলাম যে আমি 15 জনের বেশি দেখবো না, কারণ আমি ওই সকালের ফ্লাইটে যাব, সন্ধ্যের ফ্লাইটে ফেরত আসবো, তো কয়েক ঘন্টার জন্য। তো আপনাদের প্রত্যেককে আগরতলাবাসীকে জানাবো। একইভাবে আমি আসানসোল এবং বর্ধমান এবং তমলুক, কাঁথি বা খড়গপুরের মানুষদের জানাবো, বা যারা কলকাতায় দেখাতে আসছেন তাদের জন্যও জানাবো, প্লিজ যখন আপনারা ক্লিনিকে আসবেন একটু সময় হাতে নিয়ে আসবেন, তাড়াহুড়ো করবেন না। যদি খুব তাড়া থাকে তাহলে অন্য কোনো দিনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিন্তু যেদিন ক্লিনিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন হাতে কিন্তু 6-8 ঘন্টা সময় নিয়ে আসবেন। ওই সময়টুকু, কারণ আমি আপনাদের যে সময়টা দিয়ে আমি এক্সপেক্ট করবো আপনারাও পেশেন্স নিয়ে সেই সময়টুকু আমার জন্য অপেক্ষা করবেন। মানে আমি একটা স্কেডিউল হাতে পেয়েছি, একটু বলি। 31 তারিখে 31 আগস্ট আগরতলা এবং 5ই সেপ্টেম্বর তমলুক, 6ই সেপ্টেম্বর কন্টাই, 7ই সেপ্টেম্বর খড়গপুর, 13ই সেপ্টেম্বর কৃষ্ণনগর এবং 14ই সেপ্টেম্বর বহরমপুরে চেম্বার রয়েছে। এবারে চলে আসি আজকের আলোচনা। একদম আমার সাথে থেকে বাঁচুন। দেখুন, বর্ষাকাল যেমন আমরা বলি শ্রাবণ সন্ধ্যা আমাদের কাছে খুব একটা নস্টালজিক কন্ডিশন। আমরা বাইরে বৃষ্টি পড়ছে, সন্ধ্যাবেলাগুলো আমাদের কাছে একটা আলাদা একটা অনুভূতি রাখে। বিশেষ করে মানে কি বলবো আপনাকে, যারা সাহিত্যের সেরা সময়ের প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক এগুলো পড়েছেন, সাহিত্য সেরা সময় কোন সময়টা গেছে সেটা কিন্তু অবশ্যই আমি মনে করি আমাদের সিটিভিএন একেডি পরিবারের মূল মানে একদম মননশীল সম্পন্ন দর্শক বন্ধুরা জানেন সাহিত্যের সেরা সময় কোনটা। সুতরাং আমাদের যাদের বাড়িতে প্রচুর সাহিত্যের সেরা সময়ের বইয়ে আলমারি ঠাসা আছে এবং ছোটো থেকে আমরা যাগুলো পড়ে বড় হয়েছি, তো আমরা জানি কিন্তু যে এই বর্ষার সন্ধে বা বর্ষাকালটা জুড়ে কিন্তু অর্ধেকের বেশি প্রবন্ধ, উপন্যাস, গল্প, ছোট গল্প, কবিতা লেখা। তো আলটিমেটলি এটুকু বলবো যে এই বর্ষাটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালোবাসার, কিন্তু এই বর্ষাটা যখন হয়ে দাঁড়ায় বিভিন্ন অসুখ বিসুখ, যেমন ধরুন সর্দি কাশি, একটা ভয়ঙ্কর সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, একটা হাই টেম্পারেচার, জ্বরটা চলে যাচ্ছে, তারপর কাশি হয়ে চলেছে কয়েক সপ্তাহ। একটা বিশাল সমস্যা এটা কিন্তু দেখবেন মানে যে বাড়িতে একবার হচ্ছে সবার হচ্ছে। বারবার বলবো ইমিউনিটি বাড়াতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই একমাত্র রাস্তা।
আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আমি বারংবার করে বলবো একটাই কথা, সেটা কিন্তু আপনারা ইন্টারনাল ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করবার জন্য আপনারা কিন্তু চবনযোগা ক্যাপসুলে আমি ভীষণ রকম অ্যাডভাইস করি। চবনযোগা ক্যাপসুল কিন্তু ভীষণ একটা কি বলবো, মানে একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণ এফেক্টিভ। আর এর পাশাপাশি এটা বলবো সেটা হচ্ছে বর্ষাকালে আরেক দুটো অসুখ আসে, একটা হচ্ছে টাইফয়েড, সালমোনেলা টাইফি এই গ্রুপের জীবাণুর জন্য হয় টাইফয়েড, যেটাকে আমরা এন্টারেক ফিভার বলি। আর যেটা আসে সেটা হচ্ছে অবশ্যই ডিসেন্ট্রি বা আমাশা। সুতরাং এই ডিসেন্ট্রি বা আমাশা এমন একটা অসুখ, যে অসুখে কিন্তু আপনি দেখবেন যে কিছু মানুষজন থাকেন, সে মানুষজনরা লক্ষ্য করে দেখবেন বাড়ির কোনো অনুষ্ঠান, বাড়ির কোনো একটা গেট টুগেদার, ওই মাঝবয়সী বা একটু সিনিয়র সিটিজেন মানুষজন দেখা যায় তারা মুখটা না মানে একটা অদ্ভুত একটা করুণ মুখ করে বসে থাকেন বা বিরক্তির মুখ করে বসে থাকেন, এবং ওনাদের দেখা যায় প্রচণ্ড হাসির কথাতেও তারা সেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন না। আবার খুব দুঃখের ঘটনাতে তারা অন্যরা যেভাবে দুঃখে মুচড়ে পড়ছেন, তারাও কিন্তু ভ্যাবাচা খেয়ে তাকিয়ে আছেন। মুখটা যেন এমন যে জাস্ট ওই ইমোশনলেস, সুখ দুঃখের অতীত এক নির্বিকার অবস্থা। একদমই। তো আলটিমেটলি এই ধরনের যাদের মুখ থাকে না, এগুলোতে দেখা যায়, এগুলো তাদের কিন্তু দেখবেন তারা ইদার ক্রনিক ডিসেন্ট্রিতে সাফার করছেন বা আইবিএসে সাফার করছেন, এই ধরনের অসুখ বিসুখে সাফার করছেন। আইবিএসের পেশেন্টরা যখন ক্লিনিকে আসেন অনেকগুলো ফিচার্স নিয়ে আসেন, তার মধ্যে অন্যতম যেগুলো থাকে সেগুলো তারা অনেক ক্ষেত্রে বলেন, ডাক্তারবাবু যখন আমি লম্বা ট্রাভেল করছি বাই কার অর বাই ফ্লাইট, যে কোনো সময় আমি লম্বা ট্রাভেল করছি, আমি যখন বাড়ি ফিরে এলাম দেখলাম যে আমার পেট ব্লোটিং হয়ে গেছে, পেট ফেঁপে আছে, এবং আমি যখন ল্যাট্রিন গেলাম শুধু মিউকাস এলো। এটা ছোটো থেকে শরীর গরম হয়ে এরকম হয়। আর শরীর গরম হলে আপনি থার্মোমিটার দিয়ে দেখেছেন শরীর গরম হচ্ছে? না, শরীর তো থার্মোমিটার লাগে, এটা কি না মা ঠাকুমারা বলতে, মা ঠাকুমাদের যুগটা এখন আর নেই। শরীর গরম হলে থার্মোমিটার বলে দেবে আপনার শরীর গরম হচ্ছে, মা ঠাকুমা বলে দেবেন শরীর গরম হচ্ছে বলে মিউকাস হচ্ছে, শরীর গরম হচ্ছে বলে এটা হচ্ছে ওটা হচ্ছে। গরম তো প্রেসার কুকার হবে, শরীর কেন হবে? তো আলটিমেটলি আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা ডিসেন্ট্রি প্যাটার্ন। কিছু ক্ষেত্রে কিন্তু চলে আসে সেটা আসে এরকম যে ডায়েটের সাথে একটা রিলেট করে। কীরকম বলুন তো? ধরুন কেউ আজকে খেলেন সুন্দর করে কলমি শাক ভাজা দিয়ে একটু ঘি ভাত, সাথে একটু বড়ি দিয়ে আলু সিদ্ধ, আর তার সাথে রইল বাঙালিদের অবিচ্ছেদ্য বলতে পারেন সাইড ডিশ রুই মাছের ঝোল। এবার তিনি সেটা খাওয়ার পর তিনি দেখলেন যে আমার কিন্তু খাওয়ার পর, সাধারণ খাবার খেলাম তো খাওয়ার পর পেটটা ফেঁপে যাচ্ছে, খাওয়ার পর মনে হচ্ছে আমার পেটটা অস্বস্তি হচ্ছে, পেটটা ফেঁপে যাচ্ছে। আবার পরের দিনকে তিনি কিন্তু ওই একই খাবার খেলেন, তিনি কিন্তু ওই শাকের জায়গায় তিনি বদলে ফেললেন, শাকের জায়গাটায় উনি কিন্তু তখন নিয়ে এলেন যে একদম সিম্পলভাবে কাঁকরোল ভাজা, একটু সেদ্ধ করে দুফোঁটা জাস্ট অয়েল দিয়ে একটু সেঁকে নিয়ে ওইটা। ওদিন দেখলেন কিন্তু কিছু হলো না। তার মানে তিনি যখন আবার একদিনকে অন্য কোনো একটা পুঁই শাক খেলেন বা ঢ্যাঁড়স খেলেন, তিনি দেখলেন যে না, আবার ওনার কিন্তু পেট ফাঁপছে, এবং শুধু তাই নয়, পেট ফাঁপা নয়, ওনার কিন্তু তার পরবর্তী তিনি যখন সময় বাথরুমে যাচ্ছেন তার কিন্তু দেখা যাচ্ছে ডিসেন্ট্রি হচ্ছে। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে কোন কোন খাবার আমাদের পেট ফাঁপিয়ে দেওয়া বা ডিসেন্ট্রি হওয়া এগুলোর সাথে রিলেটেড, যেগুলোকে আমরা হাই ফডম্যাপ বা লো ফডম্যাপ বলে যদি ইন্টারনেটে সার্চ করি দেখতে পাবো। সুতরাং সঠিক পথ্যাপথ্য বিধির কথা কিন্তু আয়ুর্বেদ বলে গেছে 5000 বছর আগে, যে কোন পথ্য আপনার জন্য অমৃত আর কোন পথ্য সঠিক অর্থে অপথ্য। আমরা যখন কোনো পেশেন্ট ক্লিনিকে আসেন, আমরা কিন্তু যখন তাকে ওষুধগুলো বুঝিয়ে বলি তখন কিন্তু একটা ডায়েটারি রেস্ট্রিকশনস চার্ট দিই, কি খাবেন বলি না, কি খাবেন না সেটা। এবার যাদের মধ্যে মনে হয় যে পৃথিবীর বুকে জন্মেছি খাওয়ার জন্য, তো আলটিমেটলি আমার খাবো না তো জীবনে বাদ যাব কি, মানে এরকম ব্যাপারটা, তো তাদের কাছে মনে হয় যে এইগুলো বাদ দেওয়া মানে আর কোনো হয়তো খাবারই নেই। আজকে যদি কেউ মনে করেন যে এই খাবারটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, আমি রাত্রে রুটি খাই,
আমি তো রাত্রে রুটি খাই, আমি কি করে রাত্রে ভাত খাবো? আমি কি করে গ্রিন লিফি ভেজিটেবলসের স্যুপ খাবো? কি করে খাবো? আমি তো রুটি খাই, রুটি না খেলে আমার পেট পরিষ্কার হয় না। অদ্ভুত লজিক। আপনি ভেবে দেখুন একবার দিদি, যে এই যে রুটি না খেলে পেট পরিষ্কার হয় না, আমি রাত্রে রুটি খাই, তো ভালো কথা, আপনি যদি রাত্রে রুটি না খান আপনার কি হবে? আপনাকে আইসিইউ নিয়ে যেতে হবে। আর যদি পেট পরিষ্কারটাই যদি আপনার লজিক হয়, আপনি পেট পরিষ্কারের ওষুধ খাবেন, যে ওষুধটা খেলে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। আপনি কেন রুটি খাবেন যদি রুটি আপনার শ্যুট না করে? কারণ সায়েন্স বলছে রুটি কিন্তু অন্যতমভাবে দায়ী পেটের সমস্যা সৃষ্টির কারণ। রুটি, চিনি, মিষ্টি, ডেয়ারি প্রোডাক্ট, এগুলো কিন্তু পেটের শত্রু। এগুলো বুঝতে হবে প্রত্যেককে। আমি পরিষ্কার কথা বলি, চা হচ্ছে পেটের শত্রু, আবার কফি হচ্ছে লিভারের বন্ধু। ফ্যাটি লিভারের অন্যতম বলতে পারেন পথ্য হচ্ছে কফি, কিন্তু সেটা দুধ দিয়ে তৈরি নয়, সেটা ব্ল্যাক কফি। ডেয়ারি প্রোডাক্টকে লাইফ থেকে বাদ দিতে হবে, তা না হলে কিন্তু ডেয়ারি প্রোডাক্ট আপনাকে অনেক কিছু থেকে বাদ দিয়ে দেবে। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আসবো আলোচনা, তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছে?